হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে সিভিল ভার্সের পক্ষ থেকে তোমাদের জন্য একটা ফ্রি ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসটা হবে জিও টেকনিক্যালের দ্বিতীয় অধ্যায়। তোমরা অনেকেই জিও টেকনিক্যাল নিয়ে ভয় পাও। অনেকে জিও টেকনিক্যালের বেসিক বা ছোট ছোট যে টার্মগুলো আছে এগুলো না বুঝে ডিরেক্ট সূত্র মুখস্থ করে ম্যাথ করতে চাও, যেটা তোমাদের সব থেকে বড় ভুল। হ্যাঁ, আমরা জিও টেকনিক্যালের দ্বিতীয় অধ্যায়টা সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে বড়, বা এই অধ্যায়টা বুঝলে বাকি অধ্যায়গুলো তোমাদের জন্য সহজ হবে। আমরা জিও টেকনিক্যাল দ্বিতীয় অধ্যায় বোঝার জন্য তোমাদের জন্য দুইটা ভিডিও বানাবো। আজকে আমাদের প্রথম পার্ট। আজকে জাস্ট আমরা কয়েকটা টার্ম চিনবো, যে কোনটাকে কি বলে, কোনটাকে কি বলে, এবং তারপরে আমরা কয়েকটা প্রমাণ দেখবো এবং ম্যাথ শিখবো। দ্বিতীয় অধ্যায়টা মোস্ট 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 ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায় যদি তুমি ঠিকঠাক বুঝতে পারো তাহলে তোমরা মনে করবা জিও টেকনিক্যালের পরবর্তী অধ্যায়গুলো খুব সহজে বুঝতে পারতো। আর জিও টেকনিক তোমরা যত কঠিন ভাবো, জিও টেকনিক ঠিক ততই সহজ। হ্যাঁ, কারোর উপর অভিযোগ রাখা যাবে না যে এ পড়ায় না বা ক্লাসে এমন পড়ায়। তোমাদের অভিযোগ দেয়া অফ করতে হবে, নিজে চেষ্টা করতে হবে। হ্যাঁ, একজন বা যার আন্ডারে আমি আছি সে হয়তো ভালো পড়াচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে? বিকল্প রিসোর্স খুঁজতে হবে, সেই রিসোর্স নিয়ে পড়তে হবে, কোনো অভিযোগ দেওয়া যাবে না। আচ্ছা, আমরা কি পড়বো আজকে? জিও টেকনিক্যাল। জিও টেকনিক্যাল কোন অধ্যায়? সেকেন্ড চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায়। জিও টেকনিক্যাল কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায় পড়বো আমরা আজকে। এখন দ্বিতীয় অধ্যায় তো পড়বো। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় নাম হইল প্রাথমিক মাটি পরীক্ষা সমূহ। হ্যাঁ, প্রাথমিক মাটি পরীক্ষা সমূহ। আমাদের জিও টেকনিকের দ্বিতীয় অধ্যায় পড়ার আগে, তোমাদের সবার আগে আমি আহ কয়েকটা ভাগে মুখস্থ করাবো। কি সেটা? পানির একক ওজন। তোমাদের এতদিন এটা মুখস্থ করা উচিত ছিল, কিন্তু তোমরা সেটা করো নাই। পানির একক ওজন। পানির একক ওজন। পানির একক ওজন আমরা জিও টেকনিক্যাল সাবজেক্টে গামা দিয়ে প্রকাশ করব। গামা, গামা মানে আমরা জিও টেকনিক্যালে গামা যেখানে যেখানে দিব সব একক ওজন। গামা যেখানে যেখানে দিব সব একক ওজন। মাথায় রাখো কি বলছি? গামা যেখানে যেখানে দিব সব একক ওজন। যেহেতু পানির একক ওজন, তাহলে গামার নিচে আমরা একটা ডাব্লু দিব। গামার নিচে কি দিব? একটা ডাব্লু দিব। তাহলে কি? ওয়াটার একক ওজন ইংরেজি কি? ইউনিট ওয়েট। ওয়াটার ইউনিট ওয়েট, পানির একক ওজন। ক্লিয়ার? আমরা কয়েকটা একক এটা মুখস্থ করবো। একটাই পানির একক ওজন কিন্তু একটাই, কিন্তু একক চেঞ্জ হওয়ার কারণে মান চেঞ্জ হয়। কেমন যেন দেখো, আমাদের জানি কি 1000 কেজি পার মিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপরে কত আছে বলো? 9810 নিউটন পার মিটার কিউব, 9.8 কিলোনিউটন পার মিটার কিউব, 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব, 62.5 পাউন্ড পার ফিট কিউব। এই সবগুলোই তোমাদের লাগবে, এই সবগুলোই তোমাদের লাগবে। বা তোমরা যদি একক কনভার্টে এক্সপার্ট হও, তোমরা একটা জানলে বাকিগুলো কনভার্ট করে নিতে পারবা। হ্যাঁ, কিন্তু কনভার্ট করে নিতে সময় লাগবে। আমার পরামর্শ থাকবে তোমরা এটা মুখস্থ করে ফেলো, এগুলো সবগুলো লাগবে। এটা যেমন ইম্পর্টেন্ট, মানে সবগুলোতে একই একই জিনিস, যাতে এককের ভিন্নতার কারণে ভিন্ন হয়েছে। এই সবগুলো তোমাদের লাগবে। এটা বসাইলে উত্তর একরকম হবে, তুমি এটা বসাইলে তোমার বন্ধু এটা বসাইলে, দুজনের উত্তর কিন্তু সেম হবে না, দুজনের উত্তর চেঞ্জ আসবে। তাই বলে যে কারোরটা ভুল কারোরটা সঠিক এমন না, ঠিক আছে? এটা মুখস্থ করবে। এখন আমরা দুইটা জিনিস রাখবো। আমরা এখানে মাটি নিয়ে কাজ করব। দেখো, মাটি দুই রকম থাকতে পারে। এখানে তোমাদের বইতে দিয়ে দেয়া আছে টু ফেজ ডায়াগ্রাম, আর একটা আছে থ্রি ফেজ ডায়াগ্রাম। আমরা আগে টু ফেজ ডায়াগ্রামটা ভালোভাবে বুঝি, তারপর থ্রি ফেজ ডায়াগ্রামে যাবো। টু ফেজ ডায়াগ্রাম মানে এই যে নমুনা মাটিটা আমরা নিলাম, এটা একটা মাটি, নমুনা মাটি নিলাম, এর মধ্যে দুইটা জিনিস থাকতে পারে। কি কি থাকতে পারে দেখো? কঠিন অংশ একটা কি থাকতে পারে? কঠিন অংশ বা সলিড, কঠিন অংশ বা সলিড অংশ থাকতে পারে। আর একটা কি থাকতে পারে? এয়ার থাকতে পারে। সেম ভাবে আমরা আরো একটা নমুনা মাটি নিলাম, যার মধ্যে কি আছে? সেম ভাবে সলিড অংশ তো থাকবেই, আর কি থাকবে? ওয়াটার থাকবে। এই যে একটা মাটির মধ্যে দুইটা জিনিস থাকাকে বা দুইটা পদার্থ বা দুইটা উপাদান থাকাকে টু ফেজ ডায়াগ্রাম বলে। থ্রি ফেজ ডায়াগ্রাম কি? তোমরাই বুঝতেছো, তিনটা থাকবে। কি থাকবে? সলিড, ওয়াটার, এয়ার। সলিড, ওয়াটার, এয়ার, তিনটা থাকবে। তাহলে টু ফেজ ডায়াগ্রাম কি, থ্রি ফেজ ডায়াগ্রাম কি? ক্লিয়ার? এখন এই টু ফেজ ডায়াগ্রাম আর থ্রি ফেজ ডায়াগ্রাম নিয়ে আমরা কিছু কাহিনী করবো। দেখো,
যেহেতু এটা সলিড তাহলে এটা কি হবে, এটা ওজনও থাকবে আয়তনও থাকবে, তাহলে আয়তনকে আমরা কি দ্বারা বলবো, ভিএস। ভিতে ভলিউম, আয়তন, এস হলো সলিড অংশের আয়তন। মনে রাখতে হবে এই ছোট ছোট টার্ম গুলো তোমাদের ভুল হবে, এই ছোট ছোট টার্ম গুলো তোমাদের ভুল হবে, কোনটা দিয়ে কি প্রকাশ করতেছি এবং সেটা দিয়ে কেন প্রকাশ করতেছি তোমরা খেয়াল করো খুব ভালোভাবে। ভিএস মানে কি, সলিড অংশের আয়তন, সলিড অংশের আয়তন, ঠিক আছে। আর এই এয়ারের আয়তনকে আমরা কি বলবো, ভি এ, মানে কি বাতাসের আয়তন, কিন্তু বাতাসের আয়তন, হ্যাঁ হ্যাঁ, বা এই ভি এ মানে এয়ারের আয়তন বা এয়ারের আয়তন বা বাতাসের আয়তন, ঠিক আছে। এখন যদি আমরা ওজন বলতে চাই, তাহলে দেখো সলিড অংশের ওজন কি হবে, ওজন মানে কি ডাব্লু, আর এস কি সলিড অংশের ওজন, এস কি সলিড অংশ ওজন। সেম ভাবে যদি বাতাসের ওজন আমরা ধরতাম তাহলে কি হইতো, ডাব্লু এ, কিন্তু বাতাসের ওজন তো অবশ্যই আছে, আমরা ফিজিক্সে পড়ে আসছি 9-10 যে বাতাসের ওজন আছে, কিন্তু সেটা খুব সামান্য, হ্যাঁ। এজন্য এই আমাদের জিওটেকনিক্যালে মাটির সাথে বাতাসের ওজনকে অ্যাভয়েড করা হয়, বাতাসের ওজনকে অ্যাভয়েড করা হয়। এখন দেখো আমরা কি বুঝলাম, এখানে কি কি আছে, বাতাস আছে, কঠিন অংশ আছে। কঠিন অংশের আয়তনকে কি বলতেছি, ভিএস। বাতাসের আয়তনকে কি বলতেছি, ভিএ। বাতাসের ওজনকে বলতেছি ডাব্লিউ এ। এটা জিরো ধরতেছি, মানে এটা ধরবো না, আমরা ব্যবহার করব না। আর কঠিন অংশের ওজন কি বলতেছে, ডাব্লিউ এ। সেম ভাবে তুমি যদি বাতাস আর সলিড অংশ না থেকে পানি আর সলিড অংশ থাকতো তখন কি বলতা, এটা ভিএস, এটা কি বলতা, ভি ওয়াটার। এখানে সেম ভাবে ডাব্লিউ ওয়াটার আর কি ডাব্লিউ এস। এটুকু ক্লিয়ার? এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে তোমার অর্ধেক বুঝে গেছো। এখন দেখো আমরা এবার থ্রি ফেজ একটা আঁকি। থ্রি ফেজ ডায়াগ্রাম মানে কি বলো, তিনটা থাকবে। এত নিচে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো একটা সলিড অংশ, একটা পানি, একটা বাতাস, তিনটা একত্রে থাকলে থ্রি ফেজ, যদি দেখো দুইটা থাকে টু ফেজ, সাধারণ বিষয়। এখন সেম ভাবে এইটা দেখো ভিএস, আগে আমরা যা বললাম, তাহলে এটা কি হবে, ডাব্লিউ এস। এটা কি, ডাব্লিউ ওয়াটার। এটা কি, ভি ওয়াটার। এটা তো ওজন নাই, তো এটা কি আছে, আয়তন কিন্তু আছে। এটা ওজন নাই কিন্তু আয়তন কিন্তু ঠিকই আছে। এখন দেখো, এখন আমরা সলিড অংশ বাদ দিয়ে যা থাকবে সেটা ভয়েড অংশ। যদি টু ফেজ হয় তাহলে এই ওয়াটারটাই ভয়েড ছিল, যদি থ্রি ফেজ হয় তাহলে বাতাসটাই ভয়েড ছিল। যদি এইটাই চিত্রটা হইতো তাই এই ওয়াটারটা ভয়েড ছিল, আর এইটা চিত্র হইলে এই একটা ভয়েড ছিল। আর যদি থ্রি ফেজ হয় তাহলে এই সলিড বাদে এয়ার এবং ওয়াটার দুইটাই ভয়েড অংশ, দুইটা মিলে ভয়েড অংশ। তা দুইটা মিলে আমরা কি বলবো, ভয়েড অংশ। এখন আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, আমরা থ্রি ফেজ নিয়ে বেশি কাজ করবো। থ্রি ফেজ নিয়ে বলি, দেখো যদি আমরা এটা টোটাল ওজন বলি তা কি হবে, দেখো তো ডাব্লু সলিডের ওজন আর ডাব্লু ওয়াটারের ওজন। এয়ার ওজন হবে না কেন, এয়ার ওজন কেন হবে না বলতো, এয়ার ওজন আমরা অনেক ক্ষুদ্র বলে অ্যাভয়েড করি। এখন যদি আমরা টোটাল ভলিউম বলি তখন দেখো তো ভিএস প্লাস ভিভি। ভিভিটা কি, ভয়েড অংশ। ভয়েড অংশ কোনটাকে বলছি, ভয়েড অংশ আমরা কোনটাকে বলছি বলো, সলিড অংশ বাদ দিয়ে বাকি দুইটা অংশ, সলিড অংশ বাদ দিয়ে বাকি দুইটা অংশ, এই যে ভয়েড অংশ। এখন আমরা ভি সময় আবার কি লিখতে পারি, এয়ার আর ওয়াটার। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার যে ভি কি, ভয়েড অংশের আয়তন, ভিএস কি সলিড অংশের আয়তন, ডাব্লু কি পানির ওজন, ডাব্লিউ এস কি সলিড অংশের ওজন, ভিএ কি বাতাসের আয়তন। এগুলো দেখো একদম সহজ, জাস্ট আমরা ভি দিয়ে আয়তন প্রকাশ করছি আর ডাব্লু দিয়ে ওজন প্রকাশ করছি। যদি সলিড হয় তার নিচে এস দিছি, যদি ওয়াটার হয় তার নিচে ডাব্লু দিছি, যদি এয়ার হয় তার নিচে কি দিছি, এ দিছি, আর যদি ভয়েড হয় তার নিচে ভি দিছি। এইটুকুই, এর থেকে সহজ কিভাবে হবে বলো, একদম সহজ। এখন আমরা কয়েকটা শর্টকাট টার্ম দেখবো। আমরা ভয়েড রেশিও বলছি, টু ফেজ আর থ্রি ফেজ ডায়াগ্রাম ক্লিয়ার আমাদের? এখন দেখো আমাদের এখন কয়েকটা টার্ম পড়বো আমরা, একটা একটা দেই। প্রথমে পড়বো ভয়েড রেশিও। ই দ্বারা কি প্রকাশ করব, ভয়েড রেশিও।
ইংরেজিতে VOID RATIO। এখন ইংরেজি আমরা কেন দেখতেছি, হ্যাঁ এইটা তো ভয়েড রেশিও বাংলা ইংরেজি একই জিনিস, কিন্তু কিছু কিছু আছে যেটা ইংরেজি একটা নাম বাংলার একটা নাম, তখন তোমার ইংরেজি নামে যদি বের করতে বলে, মনে করো অঙ্ক দিছে বাংলায় ইংরেজিতে বের করতে বলছে, তখন তুমি বাংলাটা পড়ছো ইংরেজিতে পড়ো নাই, তখন দেখবে তুমি এটা পারা সত্ত্বেও তুমি চিনতেছো না আসলে কি এটা, তখন তুমি পারবে না। এই জন্য জিও টেকনিক্যালে প্রতিটা টার্মের বা প্রতিটা ক্ষুদ্র অংশের যে আমরা আস্তে এখন দেখবো সেগুলোর কি 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 জানা লাগবে, বাংলা নামও জানা লাগবে ইংরেজি নামও জানা লাগবে, ভয়ের রেশিও কি জিনিস। হ্যাঁ, আমরা একটা নমুনা মৃত্তিকা নিলাম, একটা নমুনা মাটি নিলাম, সেই মাটির ভয়েড অংশের আয়তন আর সলিড অংশের আয়তনের অনুপাতকে ভয়েড রেশিও বলে। কি বলছি, একটা নমুনা মাটি নিলাম, সেই মাটির ভয়েড অংশের আয়তন কি অংশ, আমি একটু আগে দেখলাম ভয়েড অংশ কোনটা, সলিড অংশ বাদ দিয়ে যা থাকবে সেটা ভলিড অংশ, ভয়েড অংশ সলিড অংশ বাদ দিয়ে যেটা থাকবে সেটা ভয়েড অংশ। সলিড অংশের ভয়েড অংশের আয়তন এবং সলিড অংশের আয়তনের অনুপাতকে ভয়েড রেশিও বলে। এর মধ্যে সূত্র কি দেওয়া আছে, সংজ্ঞার মধ্যেই সূত্র আছে সবগুলো। নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন আর সলিড অংশের আয়তনের অনুপাতকে ভয়েড রেশিও বলে। নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন এবং সলিড অংশের আয়তনের অনুপাতকে ভয়েড রেশিও বলে। ক্লিয়ার? দেখো কত সহজ। 2 দাগে আছে এন, এটাকে বাংলায় বলবে সরঞ্জতা, সরঞ্জতা, এটা মেবি আমি তো বানান মনে হয় ঠিকঠাক লিখতেছি না। ঠিক আছে, আর ইংরেজিতে বলবে কি পরোসিটি। দেখো এখন এই এন বের করতে বলছে তোমাদের অঙ্কে, এন বের করতে এন হিসেবে বলে এন বের করো, সমতা বের করো, এই পরোসিটিটা ইংরেজিতে লিখবে না, কিভাবে লিখে দেবে বলতো, এই যে পরোসিটি। দেখো এটা কিন্তু লিখছে ইংরেজি নাম কিন্তু সেটা বাংলায় লিখছে বাংলিশে। এখন দেখো এইটা যদি বলতো, তুমি তো সরলতা পড়ছো, পরোসিটি কি তুমি জানোই না, তাই তুমি সরলতা পরোসিটি যে এক জিনিস এটাই তুমি জানো না, তাহলে তুমি উত্তর কিভাবে করবা, তখন তোমার দেখবা জানা জিনিস উত্তর না করে রেখে চলে আসতে হবে। এই জন্য কি দুইটা জানতে হবে বাংলায়। পরোসিটি কি জিনিস, পরোসিটি কি জিনিস, এন নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন এবং মোট আয়তনের অনুপাতকে পরোসিটি বলে। নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন এবং মোট আয়তনের অনুপাতকে পরোসিটি বলে। সেম জিনিস, আগে আমাদের ভয়েড অংশের 6টা অংশ ছিল, এখন ভয়েড অংশের মোট অংশ মানে সম্পূর্ণ অংশ। নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন এবং সম্পূর্ণ মোট আয়তন, নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন এবং মোট আয়তনের অনুপাতকে পরোসিটি বলে। ঠিক আছে, এখন আমরা দেখবো, দেখো সম্পৃক্ততার মাত্রা। এখন এসআর এটা বাংলা কি বলবে, সম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশন, সম্পৃক্ততার মাত্রা তোমরা কি বলো, সম্পৃক্ত বলতে কি বোঝা, জিনিসটা কতটুকু ভিজা, যদি সম্পৃক্ত কি মানে ভিজা, যেমন আমরা এই জামাটা যদি ভিজাই, এই জামাটা কোনো শুকনো, তার মানে সম্পৃক্ত না। সম্পৃক্ততার মাত্রা কত, 0%। জামাটা যদি ভিজাই, সম্পূর্ণ ভিজাই, তা সম্পৃক্ততার মাত্রা 100%। মানে সম্পৃক্ততার মাত্রা হিসেবে এটা বোঝায় যে একটা জিনিস কতটুকু ভিজা বা তার মধ্যে কতটুকু পানি আছে, তার মধ্যে কতটুকু পানি আছে। এখন দেখো সম্পৃক্ততা মাত্রার সূত্র হইল নমুনা মৃত্তিকার পানির আয়তন এবং ভয়েড অংশের আয়তন অনুপাতকে সম্পৃক্ততার মাত্রা বলে। নমুনা মৃত্তিকার পানির আয়তন আর ভয়েড অংশের আয়তন অনুপাতকে সম্পৃক্ততার মাত্রা বলে। নমুনা মৃত্তিকার পানির আয়তন এবং ভয়েড অংশের আয়তন অনুপাতকে সম্পৃক্ততার মাত্রা বলে। এখন এই ভয়েডের মধ্যে কি কি ছিল, আমরা যদি 3 ফেজ একটা ডায়াগ্রাম আঁকতাম, তার মধ্যে কি ছিল, সলিড অংশ ছিল, ওয়াটার ছিল, এয়ার ছিল, এই তিনটা ছিল। তাহলে এই সলিড তো আছেই, সলিড বা সলিড আছে। এখন এই পানি কার অংশ, ভয়েডের অংশ। তাই এই যে ভয়েডের অংশ, দেখো এই সাথের মধ্যে বাতাস কিন্তু থাকতেই পারে, এই যে আমাদের যে সুতা, সাথে যে সুতা তার মধ্যে কিন্তু বাতাস থাকতেই পারে, এর মধ্যে পানি 0%, তাই সম্পৃক্ত মাত্রা নাই। কিন্তু এর মধ্যে যদি আমরা পানি দেই তখন কি হবে, ওই বাতাসের জায়গা সে আস্তে আস্তে দখল করবে, নাকি ভয়েড অংশের জায়গা দখল করবে, বাতাস আর পানি মিলে, মানে সলিড অংশ বাদ দিয়ে কি ভয়েড অংশ। তাহলে আমাদের কি হচ্ছে, ভয়েড অংশ সে আস্তে আস্তে দখল করতেছে, তার মানে কি আস্তে আস্তে ভিজতেছে, আস্তে আস্তে সে ভিজতেছে, সম্পৃক্ত হচ্ছে। এজন্য সম্পৃক্ত মাত্রা কি, নমুনা মৃত্তিকায় পানির আয়তন এবং ভয়েড অংশের আয়তন অনুপাতকে সম্পৃক্ততা মাত্রা বলে। পরে আছে কি আমাদের বাতাসের পরিমাণ বা এয়ার কন্টেন্ট, বাতাসের পরিমাণ বা এয়ার কন্টেন্ট। এখন দেখো বাতাসের পরিমাণ বা এয়ার কন্টেন্ট কি, এখন তোমরা সাধারণভাবে কল্পনা করো, এর মধ্যে বাতাসের পরিমাণ আমরা কি দিয়ে প্রকাশ করব, এসি, বাংলায় বাতাসের
পরিমাণ এয়ার কন্টেন্ট, বাতাসের পরিমাণ বা এয়ার কন্টেন্ট এসি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা একটু আগে সম্পৃক্ততা মাত্রা মানে কি, এই ভয়েড অংশের মধ্যে পানির মাত্রা, সম্পৃক্ত মাত্রা কি ভয়েড অংশের মধ্যে পানির মাত্রা, আর এই বাতাসের পরিমাণ কি ভয়েড অংশের মধ্যে বাতাসের মাত্রা, বাতাসের পরিমাণ বা মাত্রা যেটাই বলো। এখন দেখো যদি এই দুইটা মিলে 100% হয়, বুঝো এই দুইটা মিলে 100% হয়, পানি যদি হয় 20%, বাতাস কত 80%, পানি যদি 80% হয় বাতাস কত 20%। এই এসআর আর এসির মধ্যে এই সম্পর্ক, তাহলে আমরা কি বলতে পারি 100% মানে 1 থেকে যদি এসআর বাদ দেই তো এসি পাবো, 1 থেকে যদি এসআর বাদ দেই তো এসি পাবো। দেখো এই দুইটা মিলে, এইটার বাতাসের বলতেছি এসি আর পানির বলতেছি কি এসআর, সম্পৃক্ততা মাত্রা, তাই দুইটা মিলে কি 100% হচ্ছে। একটা যদি এই একটা থেকে যদি আরেকটা 100% থেকে যদি একটা বাদ দেই তো একটা পাবো। কিন্তু এটা আলাদা সংজ্ঞা আছে, আমরা টেকনিক্যালি বের করলাম। এর সংজ্ঞা হইলো নমুনা মৃত্তিকায় নমুনা মৃত্তিকায় বাতাসের আয়তনের সাথে ভয়েড অংশের আয়তনের অনুপাতকে এয়ার কন্টেন্ট বলে। নমুনা মৃত্তিকায় বাতাসের আয়তন অনুপাতের সাথে বাতাসের আয়তনের সাথে ভয়েড অংশের আয়তনের অনুপাতকে এয়ার কন্টেন্ট বলে। এখন এইটা আমরা প্রমাণ করে দেখাবো, আমরা তো দেখাইলাম জাস্ট এইটুকু, এটুকু আমরা লজিক্যালি দেখাইলাম। এখন এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব যে কিভাবে 1 মাইনাস এসআর হচ্ছে, কিভাবে 1 মাইনাস এসআর হচ্ছে। দেখো আমরা ইএসসি সমান কি জানি, ভিএ বাই ভিবি। এখন ভিএ সমান কি জানি, দেখো তো এই যদি একটা থ্রি ফেজ ডায়াগ্রাম হইতো, এর মধ্যে কি থাকতো এস ডাব্লিউ আর কি থাকতো এ, হ্যাঁ তো দেখো ভি ভি সমান কি ভি ডাব্লিউ প্লাস ভিএ, ভিএ সমান কি লিখতে পারি ভি ভি মাইনাস ভি ডাব্লিউ। দেখো তো এই ডাব্লিউ এদিকে মাইনাস করে দিয়েছি, ভি ভি মাইনাস ভি ডাব্লিউ, তাই ভিএ সমান কি লিখতে পারি ভয়েড থেকে ওয়াটার মাইনাস, ভয়েডের আয়তন থেকে ওয়াটারের আয়তন মাইনাস করলে আমরা কি পাবো বাতাসের আয়তন পাবো। তো এখন এই ভিভি এর সাথে ভাগ করে দাও, মাইনাস ভি ডাব্লিউ এর সাথে ভাগ করে দাও। এখন এটা 1 মাইনাস, আর এটা দেখো কিসের সূত্র পড়ছে এসআর এর সূত্র পড়ছে এখান থেকে। তোমাদের আজকে এ পর্যন্তই আমি দেখাইলাম, তোমাদের যদি আরো দরকার হয় তা তোমরা কমেন্ট করতে পারো, আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।